Hello everyone, this is Ubaid again with research methodologies. I'm going to talk about ethical issues in research. So আমরা আসলে হেলথ অ্যান্ড সেফটি নিয়ে কথা বলেছি প্রিভিয়াস লেকচারগুলোতে। অনেক কিছুই আমরা ফেস বাই ফেস সিরিয়ালি আমরা লেকচার দিয়েছি এবং শেখার চেষ্টা করেছি। সো এই পর্যায়ে আমরা যেটা করব সেটা হচ্ছে যে রিসার্চ করার সময় এথিক্যাল কি ইস্যু আছে, হোয়াট আর দ্য কনসিডারেশন নিড টু অ্যাড্রেস, আমাদেরকে কি ধরনের কনসিডারেশন করা দরকার বিশেষ করে পার্টিকুলার এথিক্যাল ইস্যুতে, অথবা এথিক্যাল ইস্যুটাই বা কী রিসার্চের মধ্যে আমরা যখন রিসার্চ করব এথিক্যাল ইস্যুটা কী এবং এটাকে আমরা কিভাবে ডিল করব, কিভাবে প্রপারলি ইমপ্লিমেন্ট করব, সেগুলো নিয়ে আজকের এই লেকচারে কথা বলবো। তাহলে চলুন শুরু করা যায়। যে প্রথমেই হচ্ছে যে লেটস থিঙ্ক অ্যাবাউট ডেফিনেশন। আমাদের তো ডেফিনেশন জানতে হবে, অথবা এথিক্সটা কী। যে মানে এথিক্সটা মূলত এটা হচ্ছে যে এখানে আপনারা চাইলে রিড আউট করতে পারেন, বাট এথিক্স হচ্ছে যে আমি যে রিসার্চটা করছি সেইটা আসলে রাইট অথবা রং, এটা কি আসলে সত্যি রাইট হচ্ছে কি না, অথবা এটা কি রং হচ্ছে কি না, এটা একটা কতগুলো সেট প্যারামিটার্স দিয়ে আমরা সেটাকে ডিসাইড করব। এবং সেইটা আসলে পার্সপেক্টিভ অনুযায়ী ডিফার করবে। যেমন অস্ট্রেলিয়াতে যেটা এথিক্যাল হবে বাংলাদেশে সেটাও এথিক্যাল হবে না, ইউএসএতে যেটা এথিক্যাল হবে বাংলাদেশে হয়তো সেটা এথিক্যাল নাও হতে পারে। তাহলে আলটিমেটলি আমাদের মানে লাইফের মধ্যে যেমন অনেক কিছু জিনিস আছে যেটা সোসাইটি, কালচার, রেগুলেশন, ব্যাকগ্রাউন্ড দিয়ে ডিফাইন করা হয়, যেটা আমি বাংলাদেশে মনে করছি এথিক্যাল, সেটা আবার অস্ট্রেলিয়াতে আসলে অনেক কিছু বিষয় আছে সেটা এথিক্যাল হয়তো হবে না। তো এই যে কনসিডারেশনটা আছে সেটা যে আমরা করব, এইটা কতগুলা কম্পোনেন্টের মানে ফ্রেমওয়ার্কের মধ্যে একটা বাউন্ডারির মধ্যে আমরা সেটাকে ডিফাইন করব। তো সেইটা আমরা যদি সামারি করি যে এথিক্স হচ্ছে এটা কোনো রেগুলেশন না, এটা ল না, এটা ডিফাইন করা হবে অনেকগুলো প্যারামিটারের অধীনে, কিন্তু আমি যে রিসার্চ করব এটা পার্টিকুলার একটা পার্সপেক্টিভে রাইট, এটা কি ঠিক হচ্ছে অথবা এটা কি রং, সেইটা মূলত এথিক্যাল কম্পোনেন্ট হচ্ছে রিসার্চের এথিক্যাল কম্পোনেন্ট। তাহলে এটা আমরা শিখব। সায়েন্টিফিক কনটেক্সট যদি আমরা দেখি, দ্যাট এথিক্যাল বাউন্ডারি অথবা কম্পোনেন্টগুলো ইট উইল এনশিওর দ্যাট রিসার্চ ইজ কন্ডাক্টেড মোরালি অ্যান্ড রেসপন্সিবিলিটি। এটা মোরাল, এটার একটা মোরাল গ্রাউন্ড হয়েছে, এবং আমি রেসপন্সিবল, যে আমি দায়িত্ব নিয়ে রিসার্চ করছি এবং আমি দায়িত্বশীল পর্যায় থেকে রিসার্চ করছি। তো এগুলা অ্যাট দ্য এন্ড অফ দিস লেকচার উই উইল আন্ডারস্ট্যান্ড হোয়াট ডাজ ইট মিন মোরাল, হোয়াট ডাজ ইট মিন রেসপন্সিবল, ইনশাআল্লাহ। সো লেটস গো। সো তাহলে কোর এথিক্যাল কনসেপ্ট অথবা কোর এথিক্যাল কম্পোনেন্ট ইন রিসার্চ যদি আমরা ধরি, তাহলে সেটা আমরা কিছু মানে ক্লাসিফিকেশন, কিছু গুড টার্মস দিয়ে আমরা এক্সপ্লেন করতে পারি। যেমন একটা হচ্ছে ইন্টিগ্রিটি আমাকে মেনটেন করতে হবে। ইন্টিগ্রিটি মানে হচ্ছে প্রত্যেকটা জিনিসকে ব্রেকডাউন করব, যে আমি অনেস্ট হতে হবে আমাকে, জাস্টিস, যে এটা আসলে আমি ন্যায় বিচার প্রতিষ্ঠা করছি কিনা, বেনিফিট কাউকে বেশি কাউকে কম দিচ্ছি কিনা, এবং বেনিফিসেন্স, যে আমি আসলে এটাতে এই রিসার্চে কোনো বেনিফিট আসলে আসছে কিনা। কোনো রিস্ক হয়তো এই রিসার্চের মধ্যে থাকবে, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমদানি এবং রপ্তানি, খরচ এবং ইনকাম মিলে আলটিমেটলি ব্যালেন্স, আমার সেভিংস হচ্ছে কিনা, কোনো বেনিফিট আমি পাচ্ছি কিনা। তবে মেলফিসেন্স থেকে নন মেলফিসেন্স মানে হচ্ছে যে আমি চেষ্টা করব যথাসম্ভব কম খারাপ করার, ড্যামেজটাকে কম করার। সেটা মেলফিসেন্স মানে ড্যামেজ করা, খারাপ হওয়া, অথবা কোনো অবনতি হতেই থাকবে। কোনো জিনিস হয়তো মানে অনেক বেশি ক্ষতি হতো, আমি সেই ক্ষতিটাকে মিনিমাইজ করে কম ক্ষতির দিকে নিয়ে আসব। একটা ইস্যুতে হয়তো 10 জন মারা যাওয়ার কথা ছিল, কিন্তু আমি এমন কিছু মেজার নিলাম সেখানে আসলে হয়তো 10 জনের পরিবর্তে মারা মানুষ মানে ডেথ আমি স্টপ করতে পারি না, কিন্তু সেটাকে মিনিমাইজ করে আমি 3 জন অথবা 2 জনে নিয়ে আসছি। সো এই যে একটা মেজার, এটাকে আমরা বলতেছি নন মেলফিসেন্স। ওকে, তারপর হচ্ছে রেসপেক্ট, যে আমি যখন রিসার্চ করব সেটা অবশ্যই আমাকে উইথ রেসপেক্ট হতে হবে। তো এই যে রেসপেক্টের অর্থটা কি সেটা আমরা আসলে আলটিমেটলি ব্রেকডাউন করব ইন এ মিনিট। তো আমরা বলছিলাম ইন্টিগ্রিটি ইন রিসার্চ, যে রিসার্চ করার সময় আমাদেরকে মানে ইন্টিগ্রিটি মেনটেন করতে হবে। তো ইন্টিগ্রিটির ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে যেটা আসবে, যেমন কিছু উদাহরণ দিচ্ছি, রেকর্ডিং অল ডাটা, মানে আমি যত ডাটা পাই
সেই ডাটাটা যদি আমার হাইপোথিসিসের সাথে কন্ট্রাডিক্ট করে, যে আমার হাইপোথিসিস এই ডাটাটা যদি আমি রিভিল করি আমি হাইপোথিসিসটাকে প্রুফ করতে পারবো না, এটা এগেনস্টে যাচ্ছে, তারপরও আমাকে ইন্টিগ্রিটি মেনটেন করার জন্য, অনেস্ট হওয়ার জন্য আমাকে এর ডাটা অবশ্যই রেকর্ড করতে হবে এবং সেটাকে কনসিডারেশনের মধ্যে আনতে হবে ইকুয়ালি এবং রিপোর্টিংয়ের মধ্যেও নিয়ে আসতে হবে। তারপর হচ্ছে যে আরেকটা ইন্টিগ্রিটি হচ্ছে, অনেস্টি হচ্ছে যে অ্যাকনোলজিং অল সোর্স অ্যান্ড কোলাবোরেটরস। আমরা অনেক সময় ডাটা যে মানে কৃতজ্ঞতা যেটাকে বলি আমরা, যে ডাটা যখন আমরা নিয়ে আসব সেই কারো অনেকের কাছ থেকে আমরা ডাটা নিতে পারি, প্রাইমারি সোর্স, সেকেন্ডারি সোর্স, অ্যাজ ওয়েল এজ কোলাবোরেটর থাকতে পারে, আমাদের গ্রুপ ওয়ার্ক থাকতে পারে, তো এদের ফান্ডিং বডি থাকতে পারে, এদের সবাইকে আমাকে কি করতে হবে, অ্যাকনোলেজ করতে হবে, রিকগনাইজ করতে হবে, যার যে ডিউ কন্ট্রিবিউশন আছে সেটাকে অবশ্যই আমাকে রিকগনাইজ করতে হবে। অবভিয়াসলি দিস ইজ আ পার্ট অফ এথিক্স ইন রিসার্চ ইন আন্ডার দ্য ইন্টিগ্রিটি। ওকে, এরপর হচ্ছে ট্রান্সপারেন্সি। ট্রান্সপারেন্ট মানে হচ্ছে আমাকে মানে স্বচ্ছ হতে হবে রিগার্ডিং দি মেথড অ্যান্ড লিমিটেশনস অফ দ্য রিসার্চ। যে কোনো রিসার্চের লিমিটেশনস তো অবশ্যই থাকতেই পারে, এটা খুব নর্মাল। এবং যে মেথডটা আমি ইউজ করেছি, কোন মেথডে আমি রিসার্চ কন্ডাক্ট করেছি, ইনভেস্টিগেশন, সেইটাকে অবভিয়াসলি আমাকে ট্রান্সপারেন্টলি কমিউনিকেট করতে হবে, কোনো কিছু হাইড করা যাবে না। অলরাইট, যে কথার কথা আমি কোনো একটা রিসার্চ করেছি যেটা আসলে আমি মানে সিমুলেশন করেছি রিয়েল ফিল্ডে, মানে ডাটা ফিল্ড, যে কথার কথা আমার হিউম্যান বডিতে এই রিসার্চটা করার দরকার ছিল, যে এই একটা পার্টিকুলার ওষুধ হার্টের উপরে কিভাবে কাজ করে, তো সেই হার্টের উপরে কাজ করে সেটা অ্যাপ্লাই করে রিয়েল কেস সিনারিওতে, রিয়েল ওয়ার্ল্ড সিনারিওতে কোনো পেশেন্টকে অ্যাপ্লাই করে দেখার দরকার ছিল, কিন্তু আমি হয়তো সেটা কম্পিউটার সিমুলেটেড আর্টিফিশিয়াল একটা, অথবা কম্পিউটার সিমুলেটেড না হোক, অথবা মডেল আর্টিফিশিয়াল একটা হার্ট মডেল, যেটা আর্টিফিশিয়াল হার্ট তৈরি করা হয়েছে, সেখানে আমি অ্যাপ্লাই করে সেইটা দিয়ে আমি রিসার্চ করেছি। তাহলে আমি যে মেথডটা ইউজ করেছি এটাকে আমাকে প্রপারলি কমিউনিকেট করতে হবে ট্রান্সপারেন্টলি। আমি এটা বলতে পারবো না যে আমি এটা হিউম্যানের উপরে অ্যাপ্লাই করেছি, কিন্তু হিউম্যানের মডেলের উপর অ্যাপ্লাই করেছি, সেইটা হবে সত্যি কথা। অ্যাট দ্য সেম টাইমস লিমিটেশনস, যে এই যে হিউম্যান মডেলের উপর আমি অ্যাপ্লাই করলাম, এটা লিমিটেশনসটা কী সেটাও আমাকে মেনশন করতে হবে। এটাকেই মূলত ট্রান্সপারেন্সি বলছি আমরা। তারপরে যেটা হচ্ছে এরপরের হচ্ছে কনসেপ্ট হচ্ছে জাস্টিস। অবভিয়াসলি জাস্টিস মানে হচ্ছে ন্যায় বিচার, সবাইকে ইকুয়ালি ট্রিট করতে হবে। এর মধ্যে কতগুলো অ্যাসপেক্ট রয়েছে, যেমন ইকুয়াল অ্যাক্সেস টু বেনিফিট। আমি যে রিসার্চটা করব, সেই কথার কথা আমি রিসার্চ করলাম, রিসার্চ করার পরে আমি দেখলাম যে একটা পপুলেশনের মধ্যে একটা নতুন কোনো কিছু, আমি ধরে নিলাম যে ফর এক্সাম্পল মানে কোভিড-19 ভ্যাকসিনেশনের কথাই ধরি, যে কোভিড-19 ভ্যাকসিনেশন যদি আমি এটাকে কনসিডার করলে রিসার্চ আউটকাম শুড বি অ্যাক্সেসিবল টু অল গ্রুপস। তার মানে হচ্ছে যে কোভিড-19 যে ভ্যাকসিন, কথার কথা আমার এটা যদি এমন হয় যে আমি বাংলাদেশি কোনো রিসার্চ গ্রুপ এইটার ভ্যাকসিনটা ডেভেলপ করেছে, তাহলে সেখানে যদি আমি এমন হয় যে আমি শহরের লোকদেরকে আগে প্রায়োরিটি দিচ্ছি ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে, গ্রামের লোকদেরকে পরে দিচ্ছি, তাহলে এটা হচ্ছে বেনিফিটটা ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয় না, এটা জাস্টিস হয় নাই। তো এইটা আলটিমেটলি রিসার্চের কোনো টার্গেট না, মানে হচ্ছে যে আমি রিসার্চের জাস্টিস মেনটেন করতে পারছি না। তারপর যদি বলি নো আনডিউ বার্ডেন, এট দ্য সেম টাইম আমি যদি আবার উল্টা দিকে বলি যে আমি যখন কোভিড-19 ভ্যাকসিনের ক্ষেত্রে যে রিসার্চটা করছি, যাদের উপরে আমি শুরুতে ট্রায়াল ভ্যাকসিন হিসেবে দিব, তো শুধু ট্রায়াল ভ্যাকসিন হিসেবে যদি দেই, তো আমি দেখা গেল যে পর্শ এরিয়াতে যারা আসলে রিচ, যারা এডুকেটেড, তাদের থেকে আমি কোনো পেশেন্ট নিচ্ছি না, বরঞ্চ যারা আনএডুকেটেড অথবা যাদের লিভিংটা হচ্ছে প্রান্তিক পর্যায়ে পড়ে, এরকম যাদের অতটা ইন্টেলেকচুয়াল এবিলিটি নেই যে আসলে এই রিসার্চের মধ্যে কি হচ্ছে না হচ্ছে, তাদেরকে আমি ইউজ করলাম ডাটা ফিল্ড হিসেবে, অথবা তাদেরকে টেস্ট কেস হিসেবে ইউজ করলাম। তো এইটাও কিন্তু জাস্টিস হলো না। আলটিমেটলি আমি পার্টিকুলার গ্রুপকে আলটিমেটলি এই রিস্কের উপর দিয়ে নিয়ে গেলাম, এবং এই যে রিসার্চ এইভাবে যদি আমি রিসার্চ করি, সো দ্যাট ইজ নট অলসো জাস্টিস ইন রিসার্চ। তো ফেয়ার সিলেকশন, এগেন আমি যদি বলবো ফেয়ার সিলেকশন হচ্ছে যে পার্টিসিপেন্ট শুড বি সিলেক্টেড ফেয়ারলি। যদি এমন কোনো হয় যে পার্টিসিপেটরি কোনো রিসার্চ আমি করছি, লেটস এ ডাটা সার্ভে করছি, তো ডাটা সার্ভে করার জন্য বিশেষ করে পলিটিক্যাল ডাটা যদি হয়, অনেক সময় পলিটিক্যাল রাজনৈতিক যদি কোনো মানে কোয়েশ্চেনের উত্তর দেওয়ার জন্য আমরা কোনো রিসার্চ করি, অথবা কোনো একটা পার্টিকুলার ডেমোগ্রাফিক বিহেভিয়ার, হিউম্যান বিহেভিয়ার জানার জন্য আমরা যদি কোনো রিসার্চ করি, তখন আমি যে পার্টিসিপেন্ট অথবা ডাটা ফিল্ড চুজ করেছি, সেই ডাটা ফিল্ডটা ফেয়ার হতে হবে, যে
এমনও হতে পারে যে কোনো একটা পার্টিকুলার ফেইথের লোকজন কোনো একটা পার্টিকুলার জিওগ্রাফিক লোকেশনে হয়তো তারা বেশি আছে। তো আমি যদি ডাটাটা এদের পক্ষে এইটা বায়াসড হয়ে এই রিসার্চটা করি, তাহলে আমি হয়তো বা চিন্তা করবো তাহলে ওই ডেমোগ্রাফি অথবা ওই রিজনাল এরিয়ার লোকজনকে আমি পার্টিসিপেন্ট হিসেবে সুযোগ দিব পার্টিসিপেট করার জন্য। তাহলে আলটিমেটলি যে ডাটাটা আসবে, এই পার্টিসিপেটরি ডাটা থেকে যে রেজাল্ট আসবে সেটা আলটিমেটলি আমার পারপাসকে সার্ভ করবে। তাহলে এটা হলো ফেয়ার সিলেকশনের মধ্যে পড়ে না। তখন আমাকে যেটা করতে হবে, ফেয়ার সিলেকশন হচ্ছে, ফেয়ার সিলেকশন কীভাবে করব সেটাকে র্যান্ডম স্যাম্পলিংয়ের মাধ্যমে করা যায়। র্যান্ডম স্যাম্পলিং কীভাবে করবো, দিজ আর দ্য ফিউ লাইক ইন্টারনাল টেকনিক্স। আমরা সেটা হয়তো আমাদের এই আলোচনার মধ্যে খুব অপরচুনিটি নাই এক্সপ্লেন করার, কিন্তু ফেয়ার সিলেকশন আমাকে হতে হবে যে সবারকে আমি র্যান্ডমলি ব্লাইন্ডলি কোনো বায়াসড ওয়েতে আমি কোনো একটা মানে ডাটা ফিল্ড চুজ করব না অথবা স্যাম্পলিং করব না, রেদার এটা এখানে জাস্টিস এনশিওর করতে হবে। এখন যে অ্যাসপেক্ট নিয়ে কথা বলবো রিসার্চের, বিশেষ করে এথিক্যাল গ্রাউন্ডে, সেটা হলো বেনিফিসেন্স। তো এই শব্দটা থেকে আমি এটা কী বুঝবো? বেনিফিসেন্স মানে হচ্ছে যে আলটিমেটলি এইখানে কোনো বেনিফিট জেনারেট করছে কিনা এই রিসার্চ থেকে। আলটিমেটলি ব্যালেন্স, যদি মানে আয় ব্যয়ের খরচ হিসাব করলাম, আয়ের খরচ এবং ব্যয়ের খরচ হিসাব করলাম, তারপরে আলটিমেটলি কোনো মানে সঞ্চয় অথবা সেভিংস হচ্ছে কিনা। তো রিসার্চের মধ্যে তো অবভিয়াসলি আমি টাকা খরচ হবে, আমার হচ্ছে যে লোকবল খরচ হবে, আমার রিসোর্স যাবে, সময় যাবে। তো এগুলো করার পরে আমি আসলে আমার আউটকাম কি আসবে সেটাও আমাকে কনসিডার করতে হবে। অ্যাট দ্য সেম টাইম আমাকে এমনভাবে একটা এক্সপেরিমেন্ট ডিজাইন করতে হবে যেখানে রিস্ক মিটিগেশন করা যায়। ডিজাইনিং অ্যান এক্সপেরিমেন্ট টু ইউজ দি লোয়েস্ট পসিবল লাইক মানে কনসেন্ট্রেশন অফ কেমিক্যালস টু এনশিওর পার্টিসিপেন্ট সেফটি। ফর এক্সাম্পল, রিস্ক মিটিগেশন কীভাবে করব, যে আমি একটা উদাহরণ হিসেবে বলছি যে কোনো একটা মানে কেমিস্ট্রি ফিল্ডে কোনো একটা রিসার্চ আমি করছি যেখানে আমাকে মানে অ্যাসিড কেমিক্যালস অথবা অ্যাসিড ইউজ করতে হবে। তো সেইটার কনসেন্ট্রেশনটা যদি বেশি হয় তাহলে তার রিস্ক বেশি হবে, হেলথ অ্যান্ড সেফটি ইস্যু মানে বেশি হবে। কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড যদি আমার চামড়ার উপরে পড়ে তাহলে সেটা মোর ডেঞ্জারাস কম্পারেটিভলি ডাইলিউট সালফিউরিক অ্যাসিড। তাহলে আমাকে কনসিডার করতে হবে যতটুকু কম পরিমাণ মানে কনসেন্ট্রেটেড, সবচেয়ে লিস্ট কনসেন্ট্রেটেড কোন লেভেল আমি পর্যন্ত ইউজ করে আমি আমার রিসার্চকে কন্টিনিউ করতে পারছি। তো সেটাই হচ্ছে রিস্ক মিটিগেশন, এটা আমাকে কনসিডার করতে হবে। তারপর হচ্ছে ম্যাক্সিমাইজিং ভ্যালু, যে আমার রিসার্চ এমনভাবে আমাকে করতে হবে যে আলটিমেটলি এটা ভ্যালুকে ম্যাক্সিমাইজ করে। এমনভাবে আমাকে প্রোটোকল ডিজাইন করতে হবে অথবা ইনভেস্টিগেশন মেথডটাকে ডেভেলপ করতে হবে যেখানে আলটিমেটলি আমার ভ্যালুটাকে ম্যাক্সিমাইজ করে। এনশিওর দ্যাট দ্য স্টাডি, ফর এক্সাম্পল পাবলিক হেলথ স্টাডি সার্ভে, প্রোভাইডস ডাটা দ্যাট উইল অ্যাকিউরেটলি হেল্প ইমপ্রুভ কমিউনিটি ওয়েলবিং। আলটিমেটলি এই ডাটা সার্ভেটা রিসার্চটা আসলে কমিউনিটি ওয়েলবিংয়ের জন্য ভালো হবে। যেমন আমরা যদি একটা রিসার্চ করি যে আসলে টিনেজারদের স্ক্রিন টাইম মোবাইলে কতটুকু সময় কাটাচ্ছে অথবা ডিভাইসে গ্যাজেটে, তো এইটা অ্যানালাইসিস করব আমরা, ডাটা পাবলিক হেলথ মানে ইস্যু পাবলিক ইন্টারেস্ট। তো এটা যদি আমরা কোরিলেট করতে পারি তাদের বিহেভিয়ার, তাদের স্টাডি হ্যাবিট এবং এইটার সাথে কোরিলেশন বের করতে পারি, তাহলে ইয়াং জেনারেশনের জন্য ইট উইল বি এ বিগ সাপোর্ট যে আমরা ইয়াং জেনারেশনের বেটারমেন্টের জন্য, ওয়েলবিংয়ের জন্য একটা পার্টিকুলার সাজেশন অথবা কোনো একটা পার্টিকুলার ফাইন্ডিংকে সামনে নিয়ে আসতে পারি যেটাকে আলটিমেটলি তাদের হেলদি স্ক্রিন টাইম বিহেভিয়ারকে এস্টাবলিশ করতে সহযোগিতা করবে। তো এটা আমাকে তো কনসিডার করতে হবে। তখন আমি যখন এই রিসার্চটাকে ডিজাইন করব, অবভিয়াসলি তখনই আমাকে চিন্তা করতে হবে যে কীভাবে ডিজাইন করলে ম্যাক্সিমাম বেনিফিট আমি এই রিসার্চ থেকে পাবো। তারপরে হচ্ছে পার্টিসিপেন্ট ওয়েলফেয়ার, যে যারা কোনো একটা রিসার্চের ডাটা ফিল্ড, সেটা অ্যানিমেল হতে পারে, রেট হতে পারে, মাইস হতে পারে, হিউম্যান বিং হতে পারে অথবা অন্য অ্যানিমেল হতে পারে, এমনকি ডাটা স্যাম্পল যে ক্লিনিক্যাল রিসার্চে হিউম্যান পেশেন্ট হতে পারে। তো তাদের মানে সে কন্ট্রোল গ্রুপেও থাকতে পারে, যেখানে কন্ট্রোল গ্রুপ এজ ওয়েল এস এক্সপেরিমেন্টাল গ্রুপ। তো কন্ট্রোল গ্রুপে থাকলেও তার যে সে যেন কোনো ডিসঅ্যাডভান্টেজ পজিশনের মধ্যে না পড়ে, সেটাও আমাকে ওয়েলফেয়ার তার মেনটেনেন্স করতে হবে। তো এইটা আরেকটা এরিয়া হচ্ছে বেনিফিসেন্স ইন রিসার্চকে এনশিওর করার ক্ষেত্রে। এখন আরেকটা অ্যাসপেক্ট যেটা নন ম্যালফিসেন্স ইন রিসার্চ, মানে হচ্ছে যে আমি চেষ্টা করব যে
কম ক্ষতির দিকে নিয়ে যাওয়ার জন্য, সবচেয়ে বেশি ক্ষতি যেন না হয়, কম ক্ষতি যেন হয়, দ্য স্ক্রিনিং পার্টিসিপেন্ট, যে আমি একটা রিসার্চের জন্য ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য পার্টিসিপেন্টকে খুঁজতেছি, তো তাকে আমি অবশ্যই কি করব, এটা আমার নিজের দায়িত্বে, হয়তো পেশেন্ট সে বুঝবে না, একটা সাধারণ কমন পিপল তারা রিস্ক সম্পর্কে জানে না, তাদের ডিজিজ সম্পর্কে, তাদের ভালনারেবিলিটি সম্পর্কে জানে না, তো সেটা আমার রিসার্চার হিসেবে আমার দায়িত্ব। তাহলে রিসার্চার মাস্ট স্ক্রিন ইন্ডিভিজুয়াল টু এনশিওর দ্যাট দে ডোন্ট হ্যাভ আন্ডারলাইং কন্ডিশন, মানে অলরেডি তারা অসুস্থ না, যেমন হার্ট অথবা হার্ট প্রবলেম আছে, অথবা কোনো অ্যালার্জিক রিয়াকশন আছে, অথবা কোনো একটা স্পেসিফিক কেমিক্যালসের প্রতি তার সেন্সিটিভিটি আছে, তো এগুলা আগে থেকে আমাকে আসলে স্ক্রিন করে নিতে হবে, ওকে, এনশিওর করতে হবে যেন তার জন্য সে, ফর এক্সাম্পল তার যদি অ্যালার্জি থাকে, তো অ্যালার্জি থাকার কারণে আমি যে রিসার্চ করছি কোনো একটা ড্রাগকে আমি অ্যাডমিনিস্টার করে সেটাকে ট্রায়াল দিব, তো এই ড্রাগের প্রতি অথবা এই ধরনের সিমিলার ড্রাগের যদি প্রতি তার অলরেডি অ্যালার্জি থাকে, তাহলে তো তাকে আমি আরও অনেক ক্ষতির দিকে নিয়ে গেলাম, সে অনেক ডেঞ্জারের সম্মুখীন হবে, অ্যালার্জিক রিয়াকশন হবে, তাহলে এটা থেকে আমাকে এই পেশেন্টকে বাঁচাতে হবে অথবা পার্টিসিপেন্টকে। তো এই যে এটা এনশিওর করা, এটাকে মূলত নন ম্যালফিসেন্স বলছি আমরা রিসার্চে। অলরেডি তার অ্যালার্জি আছে, কিন্তু অ্যালার্জির পরে সে রিসার্চে পার্টিসিপেশন করার কারণে এই অ্যালার্জি যেন আরও ওর্স না হয়ে যায়, সেটাকে আমার এনশিওর করতে হবে। দেন স্টপিং এ ট্রায়াল আর্লি, মানে হচ্ছে যে এমন হতে পারে যে যখন ট্রায়াল চলতেছে, ফর এক্সাম্পল ক্লিনিক্যাল রিসার্চ চলছে, তো আমি মেডিকেশন ইউজ করছি এটা দেখার জন্য ক্লিনিক্যাল ট্রায়ালের সময়, কিন্তু দেখা গেল যে আনএক্সপেক্টেড সাইড ইফেক্ট তৈরি হচ্ছে, যেটা হওয়ার কথা না, তাহলে আমাকে এনশিওর করতে হবে যে না, আমি যতই আমার অনেক ইনভেস্টমেন্ট হোক, অনেক প্ল্যান থাকুক, আমার একটা হাইপোথিসিস টার্গেট থাকুক, মানে দ্রুত ড্রাগকে মার্কেটে নিয়ে আসার একটা প্রেশার থাকুক, কিন্তু যদি আনএক্সপেক্টেড সাইড ইফেক্ট তৈরি হয়, তাহলে সাথে সাথে আমাকে এই ট্রায়াল স্টপ করতে হবে। মানে হচ্ছে যে যতটুকু সাইড ইফেক্ট অলরেডি হয়েছে, এর চেয়ে ফার্দার ডিটোরিয়েট যেন না করে, এটাকে আমাকে এনশিওর করতে হবে। তো এটা হচ্ছে আরেকটা কনসেপ্ট। তারপর হচ্ছে এনশিওরিং অ্যানোনাইমিটি। অ্যানোনাইমিটি মানে হচ্ছে যে পার্টিকুলারলি সার্ভের ক্ষেত্রে অথবা সোশ্যাল রিসার্চের ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট যে আমি তাদের মানে প্রাইভেসিটাকে মেনটেন করব। নন ম্যালফিসেন্স ইনভলভস প্রটেক্টিং আইডেন্টিটিস সো দ্যাট পার্টিসিপেন্ট ডাজ নট ফেস সোশ্যাল, লিগ্যাল অর প্রফেশনাল রিপারকুশনস ফর দেয়ার অপিনিয়ন। যে এনশিওর অ্যানোনাইমিটি এই কারণে করতে হবে যে প্রথম তো হচ্ছে যে কেউ হয়তো কোনো একটা সেন্সিটিভ বিষয়ে মতামত দিচ্ছে, তো সেই একটা ফর এক্সাম্পল সেন্সিটিভ বিষয় হচ্ছে যে এটা হয়তো বা কোনো একটা ফেইথ গ্রুপের জন্য খুবই সেন্সিটিভ, অথবা কোনো একটা দেশের লিগ্যাল অ্যান্ড ইস্যুর কারণে খুব সেন্সিটিভ, তো তার যে অপিনিয়নটা দিয়েছে, এখন সেই অপিনিয়নটাকে যদি আমি তার প্রাইভেসি মেনটেন করতে না পারি, প্রথম কথা হচ্ছে সে অপিনিয়ন দিতে চায় নাই, তাকে কোনোভাবে এনশিওর করা হয়েছে, কনভিন্স করা হয়েছে যে আপনার অপিনিয়নটা কেউ জানবে না, কে দিয়েছে সেটা আমরা এনশিওর করব। তো এই যে সেই কে এই অপিনিয়নগুলো দিয়েছে, এই ডাটা ফিল্ড অথবা এই পার্টিসিপেন্টকে যদি আমরা রিভিল করে দেয়, তাহলে সে আরও সোশ্যাল হেনস্থার শিকার হতে পারে, লিগ্যাল ইস্যু তার উপরে আসতে পারে, অথবা তার সিকিউরিটি ইস্যু হতে পারে। তো এই কারণে এটা এনশিওর করতে হবে যে অ্যানোনাইমিটিটা এনশিওর করতে হবে যে কেউ যেন মানে নাম পরিচয়হীনভাবে বেনামে, মূলত যেটাকে বলছি বেনামে কেউ পার্টিসিপেট করেছে, তার এই সেফটি আমাকে এটা সেজন্য এই ডাটাটা যেন বেনামেই থাকে, সেটাকে এনশিওর করতে হবে। অ্যানিম্যাল ওয়েলফেয়ার এট দ্য সেম টাইম একই, যে আমরা যদি অ্যানিম্যাল ইউজ করি পার্টিকুলারলি বায়োলজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে, বায়োমেডিসিনের ক্ষেত্রে অথবা বায়োকেমিস্ট্রি, এই ধরনের ফার্মাকোলজি কোনো রিসার্চের ক্ষেত্রে যদি হয়, তাহলে অ্যানিম্যাল ওয়েলফেয়ার আমাকে এনশিওর করতে হবে। ফর এক্সাম্পল আমি যদি অ্যানিম্যাল নিয়ে রেট নিয়ে কাজ করি, তা আমি তাকে হয়তো আমার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তার কাছ থেকে হয়তো কোনো বডি থেকে টিস্যু স্যাম্পল অথবা ব্লাড স্যাম্পল কালেক্ট করতে হবে। তো আমি এটা একটা লাইভ অ্যানিমেলকে আচ্ছা মতো মানে তাকে বাঁধলাম, তাকে রিস্ট্রেন করলাম, তারপরে সে লাইভ অ্যানিমেল থেকে আমি তার ব্লাড উইথড্র করলাম, তাহলে এটা তো পেইনফুল, কিন্তু এটা করা যাবে না। আমরা অল্টারনেটিভ যেমন হিউম্যানের জন্য কি করতে পারি, আমরা তাকে সেন্সলেস করতে পারি, অ্যানেস্থেশিয়া দিতে পারি। তো অ্যানিমেলের ক্ষেত্রেও সেম, অ্যানেস্থেশিয়া দিয়ে তারপর আমি ব্লাড উইথড্র করলাম, তাহলে তার যে পেইন ফিলিং আছে, সেইটার ডিস্ট্রেস, সেইটা
মধ্যে দিয়ে সে যাবে না। তো এই যে অ্যানিম্যাল ওয়েলফেয়ার সেটাও আমাকে কি করতে হবে, কনসিডার করতে হবে। ইটস টাইম টু আনসার সাম কোয়েশ্চেন্স নাও। আমরা যা শিখেছি চলুন সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি, তাহলে আমি বুঝতে পারবো যে আসলে আমার আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা কোথায়। এখন আসি হচ্ছে রেসপেক্টের জায়গা, যে রেসপেক্ট আমরা কিভাবে দেখাবো যখন রিসার্চ করব। রেসপেক্ট এভাবে দেখাবো যে অটোনমি অ্যান্ড কনসেন্ট, যে অটোনমি, যে এটা সে কোনো কেউ আলটিমেটলি কোনো একটা পার্টিকুলার রিসার্চে যদি হিউম্যান ট্রায়াল হয় অথবা এই ধরনের সার্ভে ডাটা হয়, ক্লিনিক্যাল ট্রায়াল হয়, তাহলে তাকে আমি অটোনমি দিব, মানে হচ্ছে তার স্বাধীনতা দিব। সে চাইলে পার্টিসিপেট করতে পারে, চাইলে অংশগ্রহণ করতে পারে অথবা নাও করতে পারে। এই কারণে আলটিমেটলি ইনফর্ম কনসেন্ট, যে একটা ফর্ম সেটা আমি তাকে দিব, তাকে সমস্ত কিছু ইনফর্ম করব, সুবিধা অসুবিধা, রিস্ক, কী ধরনের প্রবলেম হতে পারে, কী ধরনের ইস্যু হবে, কী ধরনের সুবিধা আছে, কী ধরনের উপকার হবে, কী ধরনের রিস্ক এর মধ্যে আছে, সব কিছু আমি তাকে অলরেডি এ টু জেড ট্রান্সপারেন্টলি, যে ট্রান্সপারেন্সি, যেটা ইন্টিগ্রিটি অ্যান্ড ট্রান্সপারেন্সির মধ্যে, যে আমি সেটা তাকে কমিউনিকেট করব। তারপরে সে যদি কনসেন্ট দেয়, রিটেন এগ্রিমেন্ট করে, আমাকে রিটেন মানে সম্মতি দিয়েছে, কনসেন্ট দিয়েছে, তখনই আমি শুধু তাকে আলটিমেটলি রিসার্চ পার্টিসিপেন্ট হিসেবে ইনক্লুড করব একটা পার্টিকুলার রিসার্চের ইনভেস্টিগেশন প্রসেসের মধ্যে। দ্য কালচারাল সেন্সিটিভিটি আরেকটা রেসপেক্ট, যে কীভাবে করব, যে অনারিং দ্য কাস্টমস, বিলিফ অ্যান্ড হেরিটেজ অফ ডিফারেন্ট গ্রুপস ইনভলভ ইন অর এফেক্টেড বাই দি রিসার্চ। ফর এক্সাম্পল, যে আমি যদি এমন কিছু রিসার্চ করতে চাই, হতেই পারে যে এমন একটা রিসার্চ করতে চাই যেটা কোনো একটা পার্টিকুলার রিলিজিয়াস গ্রুপের অথবা ফেইথের সাথে সেটা কন্ট্রাডিক্টরি। এমন হতে পারে টেস্ট টিউব বেবি, অথবা কোনো একটা রিজনে কালচারালি এটা অ্যাকসেপ্টেড না। তো আমাকে সেটা কনসিডার করতে হবে, আমাকে ওই ফেইথ, ওই বিলিভ, ওই কাস্টমের প্রতি রেসপেক্টফুল হতে হবে। যে আমি তাহলে আমাকে কি করতে হবে, কালচারাল কনসালটেশন উইথ দ্য রেসপন্সিবল। যে কোনো একটা রিলিজিয়াস লিডার অথবা রিলিজিয়াস সেন্সিটিভ কোনো একটা রিসার্চ আমি করছি, তো আমার সেই রিলিজিয়াসলি রেসপন্সিবল যারা লিডার আছে তাদের সাথে বসে আমাকে কনসাল্ট করতে হবে, আমি এই ধরনের রিসার্চ করতে চাই, অথবা এটার মানে কি সলিউশনটা কী আছে, ওয়ে আউটটা কী আছে, উইদাউট হার্টিং এনি সেন্সিটিভ কালচার সেন্সিটিভ ফেইথ। কাউকে কোনোভাবে বিলিটল না করে, হার্ট না করে, ধর্মীয় অনুভূতিতে কথার কথা আঘাত না দিয়ে কীভাবে আমি রিসার্চ করতে পারি, সেটা ওই রিলিজিয়াস পিপলদের সাথে ডিসকাস করে আমাকে একটা সলিউশনের মধ্যে আসতে হবে। যদি সলিউশন না পাওয়া যায়, হয়তো বা এই রিসার্চটা আমরা এখানে কন্টিনিউ করব না। এটাই হচ্ছে রেসপেক্ট ইন রিসার্চ। তারপর হচ্ছে ভ্যালুইং লিভিং থিংস, যে আমরা যত লিভিং থিংস আছে তাকে আমি এমন না যে যেহেতু আমি তার উপর আমার কন্ট্রোল আছে, ফর এক্সাম্পল হিউম্যানের চেয়ে আমাদের অন্যান্য এলিমেন্টের উপর আমাদের অনেক কন্ট্রোল আছে, কিন্তু সেই কন্ট্রোলের কারণে আমরা কি করব না, আননেসেসারি, অথবা এনভায়রনমেন্টের উপর আমার কন্ট্রোল আছে, যে যতটুকু আমি এখানে রেসপন্সিবল এবং মিতব্যয়ী বলবো আর কি, যে আমার হয়তো বা 6টা অ্যানিমেল নিয়ে রিসার্চ করলেই আমার ডাটাটা এনাফ, কিন্তু আমি সেখানে 10টা অ্যানিমেল নিব না, কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে অ্যানিমেলের হেলথ সব কিছু তো এফেক্টেড হয়েছে এই রিসার্চে। এই যে একটা থট প্রসেস, মিনিমাম ওয়েতে যাওয়া এবং ভ্যালুইং, যে প্রত্যেকটা জিনিস, কোনো একটা জিনিস যখন আমাদের কাছে ভ্যালুয়েবল হয় তখন আমরা কি করি, তা এটার ইউজ করার সময় আমরা সতর্ক হই, জাস্টিফিকেশনটা আমাদের অনেক হাই থাকে, যে আনলেস দরকার না হলে আমি কেন ইউজ করব। ভ্যালুয়েবল জিনিস আমরা এখানে সেখানে আননেসেসারি খরচ করি না। লাইকওয়াইজ যখন আমি রিসার্চে অ্যানিম্যাল অথবা লিভিং কোনো থিংস অথবা এনভায়রনমেন্টাল কম্পোনেন্ট আমি ইউজ করব, তখন আমাকে এইভাবে জাস্টিফিকেশনের মধ্যে দিয়ে যেতে হবে, যেন মানে আননেসেসারি কোনো ওয়েস্টেজ এই রিসোর্সগুলোর না হয়। এখন আমরা একটা এক্সাম্পল দেখব, থ্যালিডোমাইড। থ্যালিডোমাইড হচ্ছে একটা ড্রাগ, এটা এক্সপ্লেন করব এখনই, কিন্তু তার আগে আপনি এই ছবিটা দেখেন, যে একটা ছোট বাচ্চার মানে লিম্স ডেভেলপমেন্ট হয় না, হাতটা বাঁকা হয়ে আছে, প্রপার ডেভেলপমেন্ট হয়, 1টা 2টা 3টা, অথবা ওই পাশে আরেকটা আঙুল থাকতে হবে, 3টা আঙুল ডেভেলপ করেছে, 5টা আঙুল ডেভেলপ করে নেয়, এখানে মূলত একটা আঙুল আর বাকি কোনো আঙুলই নাই। তাহলে এই যে ছবিটা দেখছি, এটা হচ্ছে একটা
ড্রাগস যেটা থ্যালিডোমাইড ইফেক্ট বলা হয়। তো এইটা একটা এক্সাম্পল, আমরা এথিক্স কতটা ইম্পর্টেন্ট রিসার্চে সেটা একটা এক্সাম্পল হিসেবে আমরা এখন আলোচনা করব। এইটার থ্যালিডোমাইডের ব্যাকগ্রাউন্ডটা বলি যে এটা আসলে ওয়েস্ট জার্মানি থেকে 1957 সালে মানে ডেভেলপ করা হয় এই ড্রাগ, এবং কুইকলি সারা অস্ট্রেলিয়া, ইউকে, সারা ইউরোপ, পৃথিবীর অন্যান্য দেশেও এটা দ্রুত এটার ব্যবহার শুরু হয়। তো প্রাইমারি ইউজটা কী ছিল, যে এটা হলো প্রেসক্রাইবড অ্যাজ ওয়ান্ডার ড্রাগস, মানে ইনসমনিয়া যাদের ঘুমের প্রবলেম হচ্ছে, অথবা অ্যাংজাইটি, অথবা স্পেশালি মর্নিং সিকনেস অফ দ্য প্রেগনেন্ট ওমেন, যে যারা প্রেগনেন্ট ওমেন সকালে যেমন মর্নিং সিকনেস, বমি বমি ভাব লাগে, বমি হতে পারে, অথবা এই ধরনের যে ঘুমের অসুবিধা হচ্ছে, এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে এইটা ড্রাগ হিসাবে খুব দ্রুত এটা পপুলারিটি লাভ করে। কিন্তু দেখা যাক এটার হিস্ট্রিটা কি। তো এখন যখন এটা মার্কেটিং করা হয়েছে, এই ড্রাগটি বাজারে নিয়ে আসা হয়েছে, তখন এই ড্রাগের ক্ষেত্রে ইট ওয়াজ মার্কেটেড অ্যাজ কমপ্লিটলি সেফ, এই শব্দটা ইউজ করা হয়েছে যে কমপ্লিটলি সেফ এই ড্রাগটা, এবং লার্জলি বিকজ ওভারডোজ ডিড নট লিড টু ডেথ ইন অ্যাডাল্টস। মানে হচ্ছে যে তারা যে সেফটি টক্সিকোলজিক্যাল স্টাডি করেছে, তারা যে টক্সিকোলজিক্যাল স্টাডি করেছে, কাইনেটিক্স, ফার্মাকোডাইনামিক্স এজ ওয়েল এজ টক্সিকোলজিক্যাল স্টাডিজ, যেখানে সেফটি মেজারমেন্ট দেখা হয়, সেফটিটা মানে স্টাডি করা হয় ড্রাগটা সেফ কিনা, সেখানে ওরা একটা দুইটা এক্সপেরিমেন্ট করেছে, কিন্তু এ এক্সপেরিমেন্ট করেছে যে ওভারডোজ দেওয়ার পরেও কোনো অ্যানিমেলের ডেথ হয় না, অ্যাডাল্টের ডেথ হয় নাই, তার মানে হচ্ছে যে এই ড্রাগটা সেফ। তা আমরা চলুন আসলে কি প্রবলেম ছিল, কিন্তু তারা কখনো এইটা মানে টেস্ট করে দেখে নাই যে ঠিক আছে প্রেগনেন্ট ওমেনরা যদি খায় এই ড্রাগটাকে গ্রহণ করে, অথবা প্রেগনেন্ট কোনো অ্যানিম্যাল, র্যাট অথবা মাইস, তারা যদি গ্রহণ করে, তাহলে পরবর্তীতে বার্থ যে জেনারেশন আসতেছে তাদের এটাতে কোনো এফেক্ট আসে কি না, সেইটা আসলে ওরা স্টাডি করে নাই। নর্মাল অ্যাডাল্ট হেলদি পপুলেশন উপরে করেছে, কিন্তু কোনো প্রেগনেন্ট ওমেন্টের ক্ষেত্রে কোনো স্টাডি তাদের ছিল না। সেটা না করেই ওরা কি করেছে, কমপ্লিটলি সেফ এটাকে ক্লেম করেছে। তাহলে যেটা দেখা গেল যে প্রচুর এরকম বাচ্চা জন্ম হলো, যে সমস্ত প্রেগনেন্ট ওমেন এই থ্যালিডোমাইড গ্রহণ করেছে, তাদের মর্নিং সিকনেস অথবা ইনসমনিয়া ট্রিটমেন্টের জন্য পরবর্তীতে দেখা গেল যে এটা রিসার্চ কোরিলেশন বের করা হয়েছে, তাদের অনেক বাচ্চা এরকম মানে ডিফেক্ট নিয়ে জন্ম হয়েছে। তাহলে এখানে এই এক্সাম্পলে আমরা কি দেখতে পারি যে থ্যালিডোমাইড ড্রাগস যখন বাজারে মার্কেট করা হয়েছে, এটা বাজারে বাজারজাতকরণ করা হয়েছে, তো তখন কি প্রবলেমগুলো ছিল এথিক্যাল কনসিডারেশন থেকে, এথিক্যাল প্রিন্সিপাল থেকে যদি আমরা বলি, তাহলে কিভাবে থ্যালিডোমাইড কেস এটা ব্রিচ দ্য এথিক্যাল ইস্যু অর প্রিন্সিপাল ইন রিসার্চ। প্রথম হচ্ছে নন ম্যালফিসেন্স। কিভাবে? এটা হচ্ছে যে এটাতে ডাইরেক্টলি হার্ম করেছে, দ্য ড্রাগ কোজ সিভিয়ার লাইফ থ্রেটিং বার্থ ডিফেক্টস, যে ড্রাগটা আসলে যতটুকু উপকার দেওয়ার কথা তার চেয়ে অনেক বেশি ক্ষতি করে ফেলেছে। মানে এইটা একটা ব্রিজ হয়েছে, যে এমন কিছু ম্যালফরমেশন হয়েছে, লিম্ব ম্যালফরমেশন, অঙ্গ প্রত্যঙ্গই আসলে প্রপারলি তৈরি হয় নাই প্রেগনেন্ট ওমেনরা যখন এটাকে সেবন করেছে, এবং পরবর্তীতে বাচ্চা জন্ম হয়েছে ডিফেক্ট নিয়ে। তারপরে হচ্ছে যে যদি আমি বেনিফিসেন্স যদি দেখি যে আসলে এখান থেকে কোনো বেনিফিট পাওয়া গিয়েছে কিনা, ল্যাক অফ কেয়ার, ফেইলিউর টু পারফর্ম rigorous safety testing to ensure the benefits outweigh the massive risk, যে এই যে আমরা বলবো যে রিস্কটা কি আছে আর বেনিফিট কি হবে সেইটা ফেইলিওর করেছে, এই পুরো জিনিসটাকে ব্যালেন্স শিট বের করা যে হার্ম কি হবে এবং তার তুলনায় আমরা কি বেনিফিট পাবো, বেনিফিসেন্সটা আসলে খুঁজে পাওয়া যায় না, হার্মের তুলনায় বেনিফিট বেশি হতে হবে, কিন্তু সেটা এখানে ফেল করেছে। তারপর হচ্ছে আরেকটা জিনিস যে ইন্টিগ্রিটি, কীভাবে ইন্টিগ্রিটি ব্রিচ করেছে, যেমন ল্যাক অফ ট্রান্সপারেন্সি, মানে হচ্ছে দ্য কোম্পানিজ ফেইল টু রিপোর্ট দি ট্রু লিমিটেশনস অফ দেয়ার সেফটি ক্লেমস। তারা যে সেফটি ক্লেম বলছে সেইটার যে লিমিটেড ডাটা থেকে সেফটি বলছে, শুধু অ্যাডাল্টের কাছে ওরা ট্রায়াল করেছে, মেল অ্যাডাল্ট অথবা ফিমেল অ্যাডাল্ট, কিন্তু তারা যে প্রেগনেন্ট ওম্যানের মধ্যে ট্রাই করে নাই,
এই ডাটাটা অথবা কোনো ট্রায়াল করে নাই, কোনো ইনভেস্টিগেশন প্রেগনেন্ট ওম্যানের ক্ষেত্রে কি হয় সেইটা ওরা করে নাই, সেই লিমিটেশনসটার কথা ওরা মেনশন করে নাই, এবং সেটাকে না মেনশন করেই বলতেছে সেফ, ক্লেম এজ সেফ। তার মানে হচ্ছে জেনারেল পিপল অথবা ডক্টর তারা বুঝবে যে সেফ মানে হচ্ছে সবার জন্যই সেফ। তো সো তাদের যেটা করার দরকার ছিল, যে বলা দরকার ছিল যে ইটস সেফ ফর অ্যাডাল্ট বাট উই ডোন্ট হ্যাভ এনি স্টাডি ডাটা ইন কেস অফ প্রেগনেন্ট উমেন, সেটা তারা করে নাই। তার মানে হচ্ছে তারা ট্রান্সপারেন্সি দেখায়নি। তারপরে হচ্ছে রেসপেক্ট, যে ভায়োলেশন অফ অটোনমি। ভায়োলেশন অফ অটোনমি মানে হচ্ছে ভায়োলেশন অফ অটোনমি দুই ক্ষেত্রে, যে তারা ডাক্তারদেরকে ওয়েল ইনফর্ম করে নাই যে আপনারা চাইলে এই ওষুধটাকে প্রেসক্রাইব করতে পারেন, প্রেগনেন্ট ওম্যানকে দিতেও পারেন, নাও দিতে পারেন, কারণ যেহেতু তারা প্রপার রিপোর্টিং করে নাই, ইন্টিগ্রিটি ছিল না, ট্রান্সপারেন্সি ছিল না, তাহলে সেটা ডাক্তাররাও জানে না। আবার ডাক্তারদের পক্ষেও এটা তাদেরকে প্রেগনেন্ট ওমেনদেরকে ইনফর্ম করার সুযোগ হয় নাই, যে প্রেগনেন্ট ওমেনদেরকে এই কথাটা বলা যে প্রেগনেন্ট ওমেনের ক্ষেত্রে এই ড্রাগের সেফটি নিয়ে কোনো রিসার্চ ইনভেস্টিগেটিভ কোনো ডাটা অ্যাভেলেবেল না। আমরা জানি না যে এটা আসলে প্রেগনেন্ট ওমেনের ক্ষেত্রে মেডিসিনটা সেফ অথবা সেফ না। এটা পরবর্তীতে বার্থের ক্ষেত্রে কোনো এফেক্ট করবে কি না, মানে ফয়েটাস অথবা গ্রোয়িং চাইল্ডের ক্ষেত্রে কোনো এফেক্ট করবে কি না, এটার কোনো ডাটা আমাদের কাছে নাই। তার মানে হচ্ছে যে পেশেন্টকে আমি রেসপেক্ট করছি না, তার মানে তাকে আমি ইনফরমেশন না দিয়ে তার কাছ থেকে কনসেন্ট নিচ্ছি না, যে ঠিক আছে আমি তোমাকে সব ইনফরমেশন দিলাম, এখন তোমার ইচ্ছা তুমি এই ওষুধটা খাবা কি খাবা না। তো জাস্ট অফ দ্য রেকর্ডে বলি যে এই যে ইনফর্ম কনসেন্ট অথবা রেসপেক্ট যেটা বলা হয়, এই যে কালচারটা সেটা অস্ট্রেলিয়াতে ট্রিটমেন্টের ক্ষেত্রেও তাই হয়। আপনি যখন কোনো ডাক্তারের কাছে যাবেন, কোনো হাসপাতালে যাবেন, যে কোনো সিচুয়েশনে সে যখন কোনো একটা ওষুধ লিখবে অথবা কোনো একটা ট্রিটমেন্ট অপশনের কথা বলবে, তখন তারা সুবিধা অসুবিধা দুইটাই বলে। যেমন কোনো একটা ওষুধের কথা বললো যে এটা খাইতে, এটা আপনি গ্রহণ করতে পারেন, এটা আপনি ইউ ক্যান হ্যাভ ইট বাট ইট হ্যাভ এ সাইড ইফেক্ট অফ হেডেক, যে আপনার হয়তোবা মাথা ব্যথা হতে পারে। তো এই যে জিনিসটা ইনফর্ম করা, তারপরে যদি পেশেন্ট মনে করে ইয়েস আই উইল গো ফর ইট, যে আমি এটাকে সেবন করব, আমি এটাকে নিব, অথবা না আমি মাথা ব্যথা যদি হয় তাহলে আমি এই অপশনটা নিব না, তাহলে আরেকটা অপশনের কথা বলবে। এমনও হয় যে তারা অপশনের কথা বলার পরে ওরা বলে যে ঠিক আছে তাহলে আমি যেভাবে আছি কষ্ট করে এইভাবেই থাকবো, কিন্তু আমি কোনো ওষুধ খাবো না। তো এই যে পেশেন্টের কাছে ইনফরমেশনটা দেওয়া এবং রেসপেক্টফুলি তাকে সব কিছু বলা, তারপরে তাকে লিবার্টি অথবা তাকে অটোনমি দেওয়া যে সে পছন্দ করবে সে কি ওষুধটা খাবে কি খাবে না, এইটা একটা রাইটের মধ্যে পড়ে ট্রিটমেন্ট ব্যবস্থার। লাইকওয়াইজ আমাদের রিসার্চের ক্ষেত্রেও এই যে এথিক্যাল ইস্যু। তাহলে অল টুগেদার আসলে রিসার্চ কিন্তু একটা সিরিয়াস বিষয়, কারণ হচ্ছে সায়েন্টিফিক কমিউনিটিকে রেস্ট অফ দ্য কমিউনিটি ট্রাস্ট করে। এই জন্য বিল্ড ট্রাস্ট ইন সায়েন্স যেটাকে বলছি সেটা খুব ইম্পর্টেন্ট। এই জন্য হচ্ছে যে থ্যালিডোমাইড ইজ এ সিরিয়াস এক্সাম্পল, ইজ এ ভেরি ইউনিক এক্সাম্পল, আনফর্চুনেটলি ইট হ্যাপেন। কিন্তু এইটা থেকে আমরা বুঝতে পারি যে রিসার্চে এথিক্যাল কনসিডারেশনটা কতটা সিরিয়াস এবং কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা ইম্পর্টেন্ট, এবং এজ এ সায়েন্টিস্ট হিসাবে আমাকে কতটা রেসপন্সিবল হতে হবে, এখান থেকে আমরা মোটামুটি ধারণা পাই। তো সেটাই আবারও যদি বলি যে কোর এথিক্যাল কনসেপ্টের মধ্যে যেটা আছে ইন্টিগ্রিটি, জাস্টিস, বেনিফিসেন্স, নন ম্যালফিসেন্স অ্যাজ ওয়েল এজ রেসপেক্ট। ইন্টিগ্রিটি মানে হচ্ছে অনেস্ট রিপোর্টিং করতে হবে, জাস্টিস মানে হচ্ছে সবাইকে ইকুয়ালি ট্রিট করতে হবে, বেনিফিট সবাই এক সমানভাবে পাবে, এমনকি রিস্ক যদি হয় সেটাও সবার কাছে সমানভাবে যাবে। বেনিফিসেন্স মানে হচ্ছে ম্যাক্সিমাইজ করতে হবে যেন বেনিফিট হয়, কোনো রিস্ক থাকলেও সেটার উপরে যেন বেনিফিটটাই প্রিভেল করে। তারপর নন ম্যালফিসেন্স মানে হচ্ছে যেন কোনো একটা ওর্স সিচুয়েশন আমি আর ফার্দার ওর্স হতে দিব না, স্টপ করব, কোনো হার্ম যেন না পৌঁছে রিসার্চ থেকে, সেইটা বর্তমান সিচুয়েশন থেকে যেন ওর্স সিনারিওতে না যায় সেটাকে আমাকে এনশিওর করতে হবে। আর রেসপেক্ট অলরেডি আমরা আলোচনা করেছি যে আমাকে রেসপেক্টফুল হতে হবে। তো এই পর্যন্তই, আমরা কিছু চ্যালেঞ্জ হয়তো দেখব এই লেকচারের পরে আমরা কতটুকু শিখলাম। তো সেই পর্যন্ত ভালো থাকেন, আমরা
মানে অ্যাসেসমেন্ট কুইজ অথবা ট্রু ফলস আনসারিং কোয়েশ্চেন অথবা ফিলিং দ্য গ্যাপস, যেটাই আমাদের অ্যাসেসমেন্টের পার্ট, সেটাকে আমরা পার্টিসিপেট করতে পারি এবং আমার নলেজটাকে যাচাই করতে পারি। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।